আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সাদ্দাম হোসাইনের মাধ্যমে, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইনের মাধ্যমে আমরা লিগেল নোটিশ পাঠিয়েছি। আমরা নোটিশ পাঠিয়েছি মোট 5 জনের কাছে। এক নম্বরে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, তাকে আমরা লিগেল নোটিশ দিয়েছি। আমরা লিগেল নোটিশ দিয়েছি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে। আমরা লিগেল নোটিশ দিয়েছি ডিএমপির যিনি কমিশনার, তাকে নোটিশ দিয়েছি। আমরা নোটিশ দিয়েছি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার এবং ওই শাহবাগ থানার যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে আমরা লিগেল নোটিশ দিয়েছি। আমি আপনাদেরকে সংক্ষেপে আমাদের নোটিশটা পড়ে শোনাচ্ছি, পরবর্তীতে আমরা আপনাদেরকে এর প্রেস কপিও দিয়ে দিব। পক্ষে মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিষয়ে বিগত 23 তারিখে সন্ধ্যা 7:30টায় শাহবাগ থানায় সংঘটিত আমলযোগ্য অপরাধ এর সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির পরেও এফআরআই না করা প্রসঙ্গে জনাব আমি সমাজসেবা সম্পাদক প্রাপ্ত হয়ে নোটিশ গ্রহীতাকে এই মর্মে, যেহেতু গত 23 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি মিথ্যা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি এই বিষয়ে অভিযোগ দায়ের করতে বিগত 23 তারিখে সন্ধ্যা আনুমানিক 6:30টায় শাহবাগ থানায় যায় এবং সেখানে ছাত্র দলের 100 থেকে 120 জন নেতাকর্মী তাকে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে মাস্টারদা সুদর্শন হল সংসদের সদস্য সাইদুজ্জামান নূর আলবি সেখানে গেলে তার উপরে হামলা করা হয়। যেহেতু ভিকটিমগণ নোটিশদাতাকে এই মর্মে অবহিত করেন থানার দায়িত্ব কোনো পুলিশ তাদেরকে সহযোগিতা করছে না, তখন নোটিশদাতা শাহবাগ থানায় যায়, অর্থাৎ আমরা শাহবাগ থানায় যাই। যখন আমাদেরকে বলা হয়েছে যে ভাই আমি একজন দাবির শিক্ষার্থী, আমার উপরে অন্যায় হচ্ছে, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু থানায় কোনো পুলিশ আমাদেরকে সহায়তা করা হচ্ছে না, আমরা বরঞ্চ আমাদের প্রাণনাশের হুমকি পাচ্ছি, সেই জায়গা থেকে ডাকসুর প্রতিনিধি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা তখন থানায় যাই। এই সময়ে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা হোসেন জুমা, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা সহ অন্যান্য ডাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ আনুমানিক সন্ধ্যা 7:30টায় থানায় উপস্থিত হয়। যেহেতু থানায় প্রবেশের পর ছাত্রদল কর্মী জুনায়েদ আবরার নোটিশদাতাকে, অর্থাৎ আমাকে এলোপাথারি কিল দিতে থাকে, ছাত্রদল কর্মী আলামিন, শাহ মোহাম্মদ রুবায়েত, সৈকত মোরশেদ নোটিশদাতার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। একই সময়ে ছাত্রদল কর্মী রাতুল এবং রাদিল ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিককে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আপনারা দেখেছেন ভিডিওতে প্রমাণ স্পষ্ট। এছাড়াও ছাত্র দলের অজ্ঞাতনামা 30 থেকে 35 জন নেতাকর্মী নোটিশদাতা এবং ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিককে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে থাকে। যেহেতু অতবার মামলা থেকে সাহিত্য ও সংস্কৃতি হামলা থেকে বাঁচতে নোটিশদাতা এবং ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক 5 নং নোটিশ গ্রহীতার, অর্থাৎ যিনি থানার ওসি, তার রুমের দিকে এগিয়ে গেলে হামলাকারীরা ভিকটিমগণকে ঘেরাও করে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। আপনারা দেখেছেন সুস্পষ্ট এভিডেন্স রয়েছে। যেহেতু শিক্ষার্থীরা উক্ত ঘটনায় গুরুতর জখম প্রাপ্ত নোটিশদাতা এবং অন্যান্য ভিকটিমদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন, যেহেতু উক্ত ঘটনায় নোটিশদাতা সহ গুরুতর জখমপ্রাপ্ত ব্যক্তিগণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে মেডিকেল সার্টিফিকেট সহ হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেন, যেহেতু নোটিশদাতা চিকিৎসা গ্রহণ শেষে 26 তারিখে শাহবাগ থানায় বিগত 23 তারিখে সুনির্দিষ্ট আমলযোগ্য অপরাধের বিবরণ সহ এভিডেন্স সহ এজাহারে নিয়ে 5 নং নোটিশদাতা অর্থাৎ ওসির নিকট উপস্থিত হন, কিন্তু তিনি সুনির্দিষ্ট আমলযোগ্য অপরাধের বিষয়টি এফআইআর হিসেবে রুজু করতে অস্বীকৃতি জানান। যেহেতু ফৌজদারি কার্যবিধি ধারা 154 পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল পিআরবি 1943 এর বিধি 244 ক এবং নারীপক্ষ বনাম বাংলাদেশ 25 বিএলসি 659 মামলায় হাইকোর্ট বিভাগের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আমলযোগ্য অপরাধের সুনির্দিষ্ট তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট পৌঁছানো হলে তা অবশ্যই এফআইআর হিসেবে রুজু করতে হবে। এমতা অবস্থায় গত 26 তারিখে নোটিশদাতা কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে অতি সত্বর এফআইআর রুজুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নোটিশ গ্রহীতাগণকে, বিশেষ করে 5 নং নোটিশ গ্রহীতাকে অনুরোধ করছি, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ আনতে মোহাম্মদ সাদ্দাম হোসেন। তো সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ন্যায় বিচার পাওয়ার আশা করছি, সেই ন্যায় বিচার পাওয়ার জন্য প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ গ্রহণ করব। আমরা এই পর্যায়ে লিগাল নোটিশ দিয়েছি, এরপরও যদি আমাদের মামলা না নেওয়া হয়, আমরা যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হই, আমাদের আইনি পদক্ষেপের মধ্যে যা যা করা প্রয়োজন প্রত্যেকটা স্টেপ আমরা ফলো করব। অবশ্যই করে যারা থানার ভিতরে ঢুকে নির্বাচিত প্রতিনিধিকে হামলা করতে পারে, এই সন্ত্রাসী জঙ্গি ছাত্রদলকে অবশ্যই আমরা বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে কথা বলার অনুরোধ করছি ডাকসুর কার্যনির্বাহী সদস্য বিলাল রাসূল হুবাইকে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই দেখেছেন গত 23 তারিখে
আমাদের ডাকসুর প্রতিনিধির উপর কিভাবে হামলা করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন তার জীবনে নিরাপত্তার জন্য যখন তার বিরুদ্ধে অপপ্রচার চলছিল, গুজব চলছিল, তখন সেই গুজবের প্রতিবাদে যখন সে আইনের আশ্রয় নিয়েছে, তখন তার উপর যখন আক্রমণ হয়েছে, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য ডাকসুর প্রত্যেকটা সদস্যের দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে যখন ডাকসুর সদস্যবৃন্দ ওখানে উপস্থিত হয়েছেন, সেই সদস্যবৃন্দের উপর থানার মধ্যে যে নিরাপত্তা বাহিনীর সামনে তারা কিন্তু হামলা করেছে। এবং সেখানে আমরা দেখেছি সেখানে র্যাব ছিল, সেখানে পুলিশ প্রশাসন ছিল, একজন ব্যক্তি তাদেরকে প্রয়োগ করতে এগিয়ে আসে নাই। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা নিন্দা জানিয়েছি এবং আমরা হতবাক হয়েছি। একে তো প্রশাসন এগিয়ে আসে নাই, অপরদিকে পরবর্তীতে যখন আমাদের প্রতিনিধিগণ আবার সকল ডকুমেন্ট নিয়ে মামলা দিতে গিয়েছে, তখন তারা সেই মামলা নিনি। এই মামলা না নেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশকে এই সরকার কি দেখাতে করতে চাচ্ছে, যেখানে একজন নির্বাচিত প্রতিনিধি, কয়েকজন নির্বাচিত প্রতিনিধি দিনের আলোয় ক্যামেরার সামনে আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে এবং সাংবাদিকদের উপর হামলা করেছে। দিনের আলোর যারা হামলা করছে তাদের তথ্য প্রমাণ সহ পরিষ্কার, কিন্তু তারপরে